রাজধানীর কচুক্ষেত চেকপোস্টে মিলিটারি পুলিশকে কুপিয়ে জখম, হামলাকারী আটক। পরিকল্পিত বলছে পুলিশ। যে কইছে ওনাকে দেখছি, ওনার চেহারা দেখলে বোঝা যায় সে বড় চুল, দাড়ি, জঙ্গলি যে ভাব একটা যেই ধরনের ওই অবস্থা। কেউ যদি পরিকল্পিতভাবে এ ধরনের অঘটন ঘটাতে চায় সেটি শতভাগ নিয়ন্ত্রণ করা এটি কষ্ট সাপেক্ষ। রাজধানীর উত্তরা থেকে ধারালো অস্ত্রসহ জেএমবির 11 সদস্য আটক। পরিকল্পনা ছিল বড় ধরনের নাশকতা। তারা আরো লোকবল, আরো অস্ত্র, অত্যাধুনিক অস্ত্র সংগ্রহ করার পরে তারপর তারা কোনো রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, মানে তাদের আলটিমেট গোল হিসেবে তারা এটি বলেছে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড এবং আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। অসতর্কতা ও দুর্বল গোয়েন্দা নজরদারির কারণেই বারবার আক্রান্ত হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, মন্তব্য অপরাধ বিজ্ঞানীদের। টিকফা বৈঠকের পর জিএসপি ফিরে পেতে পারে বাংলাদেশ, আশাবাদ বাণিজ্য মন্ত্রী। বললেন আগামীতে সব বিষয়ে একসাথে কাজ করবে ঢাকা ওয়াশিংটন। 50 লাখ অভিবাসীকে বৈধতা দেওয়ার নির্বাহী আদেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আদালতের স্থগিতাদেশ। ওবামা তার ক্ষমতা বলে আবারও আদেশ দিতে পারবেন, বললেন আইনজীবী। স্থায়ী সমস্যায় রূপ নিচ্ছে রাজধানীর গ্যাস সংকট। চাহিদা মতো সরবরাহ না পেয়ে সীমাহীন দুর্ভোগে নগরবাসী। উৎপাদন কম, অজুহাত কর্তৃপক্ষের। এবং নিরাপত্তা ব্যবস্থায় সন্তুষ্ট হয়ে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে 14 নভেম্বর দেশে আসছে অস্ট্রেলিয়া, জানালেন বাফুফের সভাপতি। এবার হামলা হলো মিলিটারি পুলিশের চেকপোস্টে। সকাল 9:30টার দিকে দায়িত্ব পালন করার সময় এক দুর্বৃত্তের হাতে ধারালো ছুরির আঘাতে গুরুতর আহত হয়েছেন মিলিটারি পুলিশের এক সদস্য ল্যান্স কর্পোরাল সামেদুল ইসলাম। তবে মিলিটারি পুলিশের 2 সদস্যের সাহসিকতায় পালাতে পারেননি হামলাকারী। প্রায় 1 কিলোমিটার ধাওয়া করে উত্তর কাফরুলের একটি বাসা থেকে হামলাকারীকে আটক করে তারা। পরে ওই বাসার কেয়ারটেকার ও 4 তলার এক যুবককেও আটক করা হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কমিশনার বলেছেন, এই হামলা পরিকল্পিত। রাজধানীর কচুক্ষেত রজনীগন্ধা মার্কেটের পাশেই ঢাকা সেনানিবাসে ঢোকার পথ। হামলার সময় ত্রিমুখী এ রাস্তার 3টি পয়েন্টে ভাগ হয়ে দায়িত্ব পালন করা মিলিটারি পুলিশের 4 সদস্যের একজন ক্যামেরার মুখোমুখি না হয়ে জানান ঘটনার আদ্যপান্ত। তিনি জানান, সকাল 9:30টার দিকে উত্তর কাফরুল এলাকার দিক থেকে একটি রিকশা রং সাইডে ঢুকে গেলে সেটি থামান ল্যান্স কর্পোরাল সামেদুল ইসলাম। এ সময় আচমকা রিকশার পেছন থেকে এক দুর্বৃত্ত এসে সামেদুলকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে। ঘটনার বর্ণনাকারী মিলিটারি পুলিশ সামেদুলকে বাঁচাতে এগিয়ে এলে তার উপরও হামলা করা হয়। তবে সে হামলা এড়িয়ে দুর্বৃত্তকে ধাওয়া করেন মিলিটারি পুলিশের 2 সদস্য। দেখছি যে পিছনে পিছনে একটা আর্মির লোক একটা লাঠি হাতে দৌড়াইতেছিল। যেহেতু আমি একজন আর্মি রিটায়ার্ড পারসন, সেইতে আমার ওর প্রতি একটা সিম্পিতি হয়েছে। এই জন্য আমি ওরে কভার দেওয়ার জন্য আমি, আমার সাথে আর একটা কর্পোরাল ছিল রিটায়ার্ড, মঞ্জুর করে নাম, ও 2 জন, আরও পাবলিক ছিল পিছনে। তো একটা বাড়ির ভিতরে যেয়ে ঢুকছে। আমি ওই যে কইছে ওনাকে দেখছি, ওনার চেহারা দেখলে বোঝা যায় সে বড় চুল, দাড়ি, জঙ্গলি যে ভাব একটা যেই ধরনের ওই অবস্থা। কথাবার্তা সে বলে নাই, চুপ গম্ভীর হয়ে রয়েছে শুধু। প্রায় 1.25 কিলোমিটার ধাওয়া খেয়ে উত্তর কাফরুল স্কুলের পাশের গলির এ বাড়িতে ঢুকে যায় ওই দুর্বৃত্ত। তার আগে এই এলাকার আরো 2টি বাড়িতে ঢোকার চেষ্টা করেও গেট বন্ধ থাকায় ব্যর্থ হয় সে। 4 তলার গৃহকর্ত্রীর দাবি, হামলাকারী কলিং বেল টিপে তাদের ফ্ল্যাটে ঢোকে ও পানি পান করে। আশ্রয় চাইলে স্থানীয় মাদ্রাসায় 5ম শ্রেণী পর্যন্ত পড়ালেখা করা তার দেবর সুমন কৌশলে হামলাকারীকে ফ্ল্যাট থেকে বের করে দেন। তখন হামলাকারী ছাদে পানির ট্যাঙ্কের পেছনে লুকায়। পরে মিলিটারি পুলিশ ও আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা গুলি করার হুমকি দিলে দুষ্কৃতিকারী আত্মসমর্পণ করে। লোকটা মানে দরজা বাজাইলে মনে করছে যে আর আব্বুরে চাচারা তো আসে, তা আমার ছোট ছেলে দরজা খুলে দিচ্ছে। খুললেই লগে লগে মানে লোকটা ভিতরে ঢুকছে। ভিতরে ঢুকলেই একটা মানে ছুরি আসছিল। পরে যে আমার টেবিলের তলে থুইয়া পরে বলছে কি যে করছে আমার একটু পানি দেন।
পরে কয় কি আমার পিছে লোক লাগছে, আমার একটু লুকান জায়গা দেন। পরে আমি মেজর দেওয়ার আবার ডাক দিছি, আমি দেখেন একটা লোক আইছে। পরে হে আবার বলছে কি যে তাঁতির আইছে, কয় কি ভাই একটু কয় আচ্ছা ভাই আপনি দিকে হেন আপনি লুকানের জায়গা দেই কই হ্যাঁ বাইক করে দিই, মানে দরজাটা লাগাই দিচ্ছি। মাদ্রাসা পড়ছে এই সময়, তো মাদ্রাসায় পড়ছে অনেক 13 নম্বর পড়ছে, তারপরে আবার এই যে আলামিন মসজিদে পড়ছে, আবার এই যে আবার এই কোন জায়গায় 2-3 জায়গায় পড়ছে। তারপরে পরে না পরে নাকি ভাই পরে কাজে দিয়ে দিচ্ছে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য 4 তলার যুবক সুমন ও বাড়ির কেয়ারটেকারকে আটক করা হয়েছে। তালা মারাই থাকে। সেই ভাড়াটিয়ারা অনেক আছে, বাচ্চা টাচ্চা যাদের আছে হয়তো খুইলা বাইরে গেলে লাগাইল না, এইরকম মাঝে হয়, তাহলে সবসময় তারা হয়তো দুর্ধর্ষ এই হামলাকে পরিকল্পিত বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার। যদি পরিকল্পিতভাবে এ ধরনের অঘটন ঘটাতে চায় সেটি শতভাগ নিয়ন্ত্রণ করা এটি কষ্ট সাপেক্ষ। মিলিটারি পুলিশের পরে যে চাপাতিতে আঘাত হয়েছে, তাৎক্ষণিকভাবে আমরা অ্যালার্ট ছিলাম বিধায় তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল তাকে কিন্তু আমরা গ্রেপ্তার করেছি। তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে তার পৃষ্ঠপোষক, নির্দেশদাতা, অর্থদাতাকে খুঁজে বের করা হবে। জানা গেছে আহত মিলিটারি পুলিশ সদস্য সামিদুল ইসলামকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। অন্যদিকে হামলাকারীকে জিজ্ঞাসাবাদ করছেন গোয়েন্দারা। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। দেশের গুরুত্বপূর্ণ কয়েকটি স্থাপনায় হামলার পরিকল্পনা করছিল নিষিদ্ধ ঘোষিত জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ জেএমবি। আর এ লক্ষ্যে ব্যাংক বা এনজিও অফিস লুট করে টাকা সংগ্রহের পরিকল্পনাও ছিল তাদের। রাজধানীর আব্দুল্লাহপুর থেকে জেএমবির 11 সদস্যকে গ্রেফতারের পর সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার। জেএমবির 11 সদস্যের 2 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। গ্রেফতার জেএমবি সদস্যদের সকালে হাজির করা হয় জেএমপির মিডিয়া সেন্টারে। এ সময় সংবাদ সম্মেলনে গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার দাবি করেন, রাষ্ট্রের ভিভিআইপি ও ভিআইপি ব্যক্তি এবং গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পরিকল্পনার কথা স্বীকার করেছে গ্রেফতারকৃতরা। এছাড়া 27 আগস্ট গ্রেফতার জেএমবির ভারপ্রাপ্ত আমির আবু তালহা মোহাম্মদ ফাহিমের দেয়া তথ্য অনুযায়ী গ্রেফতার করা হয় এই দলটিকে। এদের প্রধান আরিফ ইবনে খায়ের গাজীপুর, টাঙ্গাইল, জামালপুর সহ কয়েকটি জেলা থেকে কর্মী সংগ্রহ করে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে আসছিল। গতকাল তারা একটা অপারেশনের জন্য তৈরি ছিল, তো সেই পর্যায়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। বিভিন্ন সময় ছিনতাই, ডাকাতির মতো কর্মকাণ্ডে এগুলোতে তারা লিপ্ত হয়েছে এবং কুমিল্লার 14 গ্রাম অঞ্চলে একটা এনজিও অফিস, যে এনজিও অফিসে হয়তো টাকা পয়সা রাখে, ওরকম একটা এনজিও অফিস অথবা একটা ব্যাংকের কোনো এক শাখা, সেটি ডাকাতি করার তাদের পরিকল্পনা ছিল। পাশাপাশি তারা ইতিপূর্বে কয়েকটি ছিনতাইয়ের কথা স্বীকারও করেছে তারা। গোয়েন্দা কর্মকর্তা জানান, জেএমবি এখন 2টি ধারায় বিভক্ত। এছাড়া বিগত বছরগুলোতে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর হাতে বহু সদস্য গ্রেফতার হয়, তারা অনেকটাই দুর্বল হয়ে পড়েছে। তাহলে গুরুত্বপূর্ণ স্থাপনা কিংবা ব্যক্তির উপর হামলা করতে কতটা সক্ষম তারা, প্রশ্ন ছিল পুলিশ কর্মকর্তার কাছে। ভবিষ্যৎ পরিকল্পনা ছিল এটা যে তারা আরো লোকবল, আরো অস্ত্র, অত্যাধুনিক অস্ত্র সংগ্রহ করার পরে তারপর তারা কোন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, মানে তাদের আলটিমেট গোল হিসেবে তারা এটি বলেছে, কিন্তু সেই তারাও স্বীকার করেছে যে এই ধরনের সক্ষমতা তাদের এই মুহূর্তে নেই। এই ঘটনায় উত্তরা পশ্চিম থানায় মামলা করা হয়েছে বলেও জানান গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, যারা জঙ্গিবাদ, নাশকতা ও বিশৃঙ্খলার মাধ্যমে দেশকে অকার্যকর করতে চায় তাদের কঠোর পরিণতি হবে। জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় তিনি একথা বলেন। নাশকতা সৃষ্টিকারীদের প্রতি আবারও হুঁশিয়ারি উচ্চারণ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সব ধরনের সহিংসতা প্রতিহত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাবে দেশ। যারা নাকি এই দেশকে একটা অকার্যকর দেশে পরিণত করতে চায়, যারা এই বিভিন্নভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, জঙ্গির উত্থান ঘটাতে চায়, তাদেরকে জনগণই তার প্রতিবাদ করছেন এবং জনগণই তার ব্যবস্থা নিচ্ছেন। আমাদের প্রশাসন জনগণের সঙ্গে নিয়ে কাজ করেন। আমরা মনে করি সেই জন্যই আমরা এগিয়ে যাচ্ছি, আমরা সফল হচ্ছি। এদিকে রাজধানীতে একের পর এক আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে নিরাপত্তা বিশ্লেষক ও অপরাধ বিজ্ঞানীরা বলছেন, দায়িত্ব পালনে অসতর্কতা, যথাযথ প্রশিক্ষণের অভাব এবং দুর্বল গোয়েন্দা নজরদারির কারণেই হামলা প্রতিরোধ করা সম্ভব হচ্ছে না। পাশাপাশি নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাব ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ না দেয়াকেও দুষলেন তারা। সাইফুল উদ্দের রিপোর্ট।
রাষ্ট্র এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সবসময় সক্রিয় ভূমিকা পালন করে থাকে পুলিশ বাহিনীর সদস্যরা। বিভিন্ন সময়ে তাদের উপর হামলার বিষয়ে কথা বলতে গিয়ে নিরাপত্তা বিশ্লেষক এবং অপরাধ বিজ্ঞানীরা তুলে ধরেন পুলিশের কিছু অভ্যন্তরীণ দুর্বলতাকে। গাফিলতি আছে, সেই গাফিলতিটা গভর্নমেন্ট should seriously look into it. কারণ এটা কিন্তু আলটিমেটলি আমাদের ল অ্যান্ড অর্ডার ইস্যু। ট্রেডিশনাল পুলিশ ফোর্স, এটার মধ্যে কলোনিয়াল এলিমেন্ট আছে, এখানে কোনো ট্রান্সপারেন্সি নাই, এখানে অনেক ধরনের ট্রেনিং দরকার, লোয়ার লেভেলে, মিড লেভেলে, যেগুলো ট্রেনিংয়ের খুবই স্বল্পতা আছে বলে আমরা মনে করি। আমাদের সেফটি সিকিউরিটির উপরে একটা অ্যাডভার্স ইম্প্যাক্ট করবে, লং টার্ম ইম্প্যাক্ট হবে। এখানে এক্সপার্টের অভাব আছে, এখানে স্পেশালাইজড যে ইউনিট সেগুলোর অভাব আছে, যেটা আমরা বলেছি কাউন্টার টেরোরিজম সেল, সেটা পুলিশের নাই। এক ডিবি সে চুরি, ছিনতাই, রাহাজানের থেকে শুরু করে এই ধরনের বড় বড় অ্যাক্টিভিটিসও করছে। তাদের রিক্রুটমেন্ট প্রসিজার, রিক্রুটমেন্ট সিস্টেম ক্যাটাগরি হিসাবে যারা টপে আছে তাদেরকে না, তা তো না। এবং পুলিশের রিক্রুটমেন্ট তো একটা বাণিজ্য। অন্যদিকে পুলিশের সাবেক মহাপরিদর্শক নুরুল হুদার মতে অযোগ্য জনবলের কাছ থেকে দক্ষ সেবা পাওয়া সম্ভব নয়, ফলে তাদের নিজ নিরাপত্তা হুমকির মুখে। এই ধরনের কাজে এই কাপুরুষতার কোনো অবকাশ নেই। পুলিশের পরে তো নির্ভরশীলতা থাকবে এবং আস্থা থাকাটাই বাঞ্ছনীয়। তো সেই আস্থা যাতে নষ্ট না হয়, অপরাধ ভীতি যত কমিয়ে আনা যাবে ততই আমরা বুঝতে পারবো যে পুলিশ বাহিনীর সাফল্য আসছে। কর্তব্য পালনে আরো সচেতন হবারও পরামর্শ সাবেক কর্মকর্তার। এসব বিষয়ে তদারকিতে পুলিশের শীর্ষ কর্মকর্তাদের আরো সক্রিয় ভূমিকা রাখারও আহ্বান জানান তিনি। জেলা ম্যাজিস্ট্রেটের অফিসেও। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। দেশের বিভিন্ন জেলায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর অভিযানে বিএনপি জামায়াতের আরো 615 নেতাকর্মীকে আটক করা হয়েছে। এদের মধ্যে অনেকেই নাশকতার মামলার আসামি। পুলিশ জানায়, গত রাতে খুলনায় শহরের বিভিন্ন স্থানে অভিযান চালায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই সময় নাশকতা ও অগ্নিসংযোগ সহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত 116 জন আসামিকে গ্রেফতার করা হয়। এদিকে মেহেরপুরে নাশকতা প্রতিরোধের অংশ হিসেবে গতরাতে অভিযান চালিয়ে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ফারুক সহ বিএনপি জামায়াতের 56 নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। একই সময় সাতক্ষীরায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে বিএনপির 5 ও জামায়াত শিবিরের 28 কর্মী সহ 44 জনকে গ্রেফতার করা হয়। এদিকে ব্রাহ্মণবাড়িয়া থেকে 88 জন, জামালপুর থেকে 149, নীলফামারী থেকে 52, সাতক্ষীরা থেকে 33 জনকে আটক করা হয়। এছাড়াও গাজীপুর, ঝিনাইদহ, লালমনিরহাট, ঠাকুরগাঁও থেকে বিএনপি ও জামায়াত শিবিরের আরো 121 নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। আইনের তোয়াক্কা না করে সারা দেশে বিএনপি জামায়াতের লোকদের ধরপাকড় করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন। হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পর বিএনপি নেতাদের অন্য মামলায় গ্রেফতার দেখানো দুঃখজনক বলেও মন্তব্য করেন তিনি। দুপুরে সুপ্রিম কোর্টে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ভালোভাবে যদি একটা আদেশ দেন, তাহলে যারা বিরোধী দলের নেতা কর্মী আছেন, যারা ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন, তারা জেলে থাকবেন, এবং যারা গ্রেপ্তার হননি তারাও সবাই গ্রেপ্তার হয়ে জেলখানায় হাজির হয়ে যাবেন, তারা জেলেই থাকবেন নিরাপদ অবস্থানে। বিচারের নামে আইন শৃঙ্খলা বাহিনী আদালতকে ব্যবহার করে মানুষ বা নির্যাতন করবে বিরোধী দলের, এটা কখনই আইনের শাসনের জন্য কায়েম হতে পারে না। সন্ধ্যার সময় আরো থাকছে। মিয়ানমারের নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে এনএলডি, বললেন দলীয় প্রধান সূচি। নির্বাচন অবাধ হলেও সুষ্ঠু হয়নি বলে দাবি। বাংলাদেশ রেলওয়ের জন্য 250টি কোচ ও 10টি ইঞ্জিন ক্রয় প্রকল্প সহ 6,251 কোটি টাকার 10টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে চলতি বছরের 12তম একনেক সভায় প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে 7টি নতুন এবং 3টি সংশোধিত প্রকল্প রয়েছে। এতে মোট ব্যয়ের মধ্যে সরকারি তহবিল থেকে 2,643 কোটি টাকা এবং প্রকল্প সহায়তা ধরা হয়েছে 3,578 কোটি টাকা। এছাড়া রেলওয়ে কোচ ও ইঞ্জিন ক্রয় প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে 2,108 কোটি টাকা। অন্যান্য প্রকল্পের মধ্যে রয়েছে ঢাকা জেলার দোহার উপজেলার আওরঙ্গাবাদ থেকে ব্রাহাবাজার ঘাট পর্যন্ত পদ্মা নদীর বাম তীর সংরক্ষণ প্রকল্প। সভা শেষে দুপুরে সাংবাদিকদের ব্রিফিং করেন পরিকল্পনা মন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। রাজধানীতে গ্যাস সংকট দিন দিন স্থায়ী সমস্যায় রূপ নিচ্ছে। বিশেষ করে দিনের বেলা চাহিদা মতো গ্যাস মিলছে না নগরীর অনেক এলাকাতেই। ফলে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে নগরবাসীকে। তবে তিতাস গ্যাস কোম্পানির দাবি, দৈনন্দিন চাহিদার তুলনায় গ্যাসের উৎপাদন প্রায় 50 কোটি ঘনফুট কম হওয়ায়
ঘাটতির মূল কারণ। সরবরাহ ঘাটতি কমাতে কারিগরি উন্নয়নে সরকারকে আরও বিনিয়োগের তাগিদ বিশেষজ্ঞদের। মাহমুদ রাকিবের রিপোর্ট। পরিবারের জন্য ভাত রান্নার প্রস্তুতি নিচ্ছিলেন মিরপুর 22 টেকের বাসিন্দা শাহিদা হক, কিন্তু লাইনে গ্যাস না থাকায় চুলা জ্বলছে না, তাই বিরক্তির ছাপ চোখে মুখে। একই অবস্থা নগরীর অনেক এলাকাতেই, কোথাও চুলা জ্বললেও তা নিভু নিভু, যা দিয়ে পানি গরম করাও মুশকিল। চেষ্টা করলাম, অনেক কিছুই করলাম, কোনোই লাভ হইতেছে না। এই ভাতটা নষ্ট হবে। 7টার থেকে সারাদিন থাকে না, আর রাইতে মনে করো 3টার সময় আসে। ঠিক মতন খাওয়াও খাইতে পারি না, ওই চিরা টিরা গুলা খাই, কলা খাই, পাউরুটি খাই। সমস্যা এতটাই প্রকট আকার ধারণ করেছে যে গ্যাস সংকটের কারণে এসব বাসাবাড়িতে প্রতিদিনকার রান্না করা লাগছে মাটির তৈরি চুলোয় কিংবা কেরোসিনের চুলোয়, যার ফলে এসব পরিবারগুলোতে প্রতিদিন অতিরিক্ত অর্থ ব্যয় হচ্ছে বলেও অভিযোগ তাদের। এলাকাবাসী জানান, মূলত শীত মৌসুমের শুরুতে দেখা দেয় এই সমস্যা, এরপর তা বাড়তে থাকে। গ্যাস বিলও দেওয়া লাগে প্রত্যেক মাসে, আবার আমাদেরকে ক্রাশিং তেলও কেনা লাগে। রাঁধতে পারি না গ্যাসের লেগে, এখন মাটির চুলা ধরাইয়া মাছ ভাজা করতেছে। তিতাস গ্যাসের তথ্য মতে দেশে দৈনিক 320 কোটি ঘনফুট গ্যাসের চাহিদা থাকলেও কোম্পানিগুলো সরবরাহ করছে 274 কোটি ঘনফুট। এছাড়া শীত মৌসুমে ঠান্ডায় পাইপলাইনে গ্যাসের উপজাত জমে যাওয়ায় সরবরাহে বিঘ্ন ঘটে বলে জানান বিশ্লেষকরা। শীতকালে আমরা জানি অনেক বেশি চুলা ব্যবহৃত হয়, গরম পানি করা হয় চুলায়, অনেক সময় কাপড় শুকানো হয় চুলাতে। কারিগরি উন্নয়নের জন্য যে ইনভেস্টমেন্ট করা, সেটা যে টাকা পয়সার প্রয়োজন, সেই টাকা পয়সার অভাব, একই সাথে সরবরাহ ঘাটতি। মাত্রা অতিরিক্ত বাসাবাড়ি মানে হয়েছে, সেখানে কিছু কিছু পকেট আছে, সেই সব জায়গায় গ্যাস সরবরাহ ব্যবস্থা কিছুটা ঘাটতি হচ্ছে। আমরা বিভিন্ন লিঙ্ক করছি, রিপ্লেসমেন্ট করছি, আমাদের ব্যবস্থা চালু আছে। তবে সংকট কমাতে সবার আগে নগরবাসীকে গ্যাস অপচয় বন্ধ করা উচিত বলে মনে করেন বিশেষজ্ঞরা। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। ভিকারুন্নিসা নুন স্কুল ও কলেজের শিক্ষক পরিমল জয়ধরের বিরুদ্ধে ছাত্রী ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার রায় আগামী 25 নভেম্বর বিকেলে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 4 এর বিচারক সালেহ উদ্দিন আহমেদ দুপক্ষের যুক্তিতর্ক শেষে এ তারিখ ধার্য করেন। এই মামলায় মোট 37 জন আসামির মধ্যে 28 জনের সাক্ষ্য গ্রহণ শেষ করেছেন আদালত। 2011 সালের 5 জুলাই ভিকারুন্নিসা নুন স্কুল ও কলেজের শিক্ষক পরিমল জয়ধরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে রাজধানীর বাড্ডা থানায় মামলাটি করেন ছাত্রীর বাবা। যুক্তরাষ্ট্রে 50 লাখ অভিবাসীকে বৈধতা দেওয়ার নির্বাহী আদেশের বিরুদ্ধে স্থগিতাদেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের 5ম সার্কিট আদালত। টেক্সাসের ফেডারেল আদালতের দেয়া পূর্ববর্তী আদেশকেই বহাল রেখে এই স্থগিতাদেশ দেন আদালত। অপ্রাপ্ত বয়সে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে আসা সন্তান ও তাদের বাবা মায়ের বৈধভাবে বসবাসে গত বছর নভেম্বরে নির্বাহী আদেশ জারি করেন প্রেসিডেন্ট ওবামা। কিন্তু এর বিরুদ্ধে আদালতে মামলা করে যুক্তরাষ্ট্রের 26টি রাজ্য। তারই ফলশ্রুতিতে প্রথমে টেক্সাসের ফেডারেল আদালত স্থগিতাদেশ দেন। এরপর হোয়াইট হাউসের আপিলের প্রেক্ষিতে স্থগিতাদেশ সাময়িকভাবে স্থগিত করা হয়। তবে আবারও ওবামার নির্বাহী আদেশের বিরুদ্ধে স্থগিতাদেশে উচ্চতর আপিল আদালতে যায় 26টি রাজ্য সরকার। বর্তমানে যুক্তরাষ্ট্রে বৈধতার আশায় বছরের পর বছর বুক বেঁধে আছেন 1 কোটি 10 লাখেরও বেশি বাংলাদেশি। তবে যুক্তরাষ্ট্রের আইনজীবী নাজমুল আলম জানিয়েছেন, ওবামা নিজ ক্ষমতা বলে আদালতের এই আদেশের বিরুদ্ধে নির্বাহী আদেশ দিতে পারবেন। দোকানপাটও বাড়ছে, সেই সাথে বাড়ছে বাংলাদেশিদের। বর্তমানে যে ইস্যুটা, সেটা হচ্ছে যে গত নভেম্বরে যে এক্সিকিউটিভ অর্ডার হয়েছিল, সেটার বিরুদ্ধে স্থগিত আদেশ করা হয়েছে। কিন্তু এটা যে ওবামা যে আদৌ কোনো মানে এক্সিকিউটিভ অর্ডার দিতে পারবে না, এটা তো তাহলে আমেরিকান কনস্টিটিউশনকে আপনার চেঞ্জ করতে হবে। সো ইট ইজ নট, ওবামা ইজ গোনা কাম ব্যাক উইথ অ্যানাদার। আমরা যদিও মনে করি যে আমাদের বাঙালিদের এখানে বিরাট একটা শেয়ার রয়ে গেছে, অফকোর্স বাঙালি ছাড়াও এখানে মেক্সিকান আছে, ল্যাটিন আমেরিকান আছে, ইউরোপিয়ান প্রচুর লোক আছে। এই লোকগুলাকে হাউ ইউ গোনা পুশ ব্যাক? ইট ইজ নট পসিবল। এটা প্র্যাকটিক্যালি এটা সম্ভব না। তবে ওরা যে সিস্টেমটা এখানে চাচ্ছে, সেটা হচ্ছে যে আপনার পলিটিক্যালি জিনিসটা একটু ইয়েতে মধ্যে দর কষাকষির মধ্যে চলে গেছে। এটা ওভারকাম করবে, কারণ আলটিমেটলি আপনার ইউনাইটেড স্টেটস কনস্টিটিউশনে উল্লেখ করা আছে যে আপনার ইমিগ্রেশন ইজ দ্য অথরিটি অফ দ্য ফেডারেল গভর্নমেন্ট, নট দ্য স্টেট গভর্নমেন্ট।
আসন্ন টিকফা বৈঠকের পর বাংলাদেশের ওপর থেকে জিএসপি স্থগিতাদেশ তুলে যুক্তরাষ্ট্র নিতে পারে বলে আশা প্রকাশ করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। দুপুরে মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া ব্লুম বার্নিকাটের সঙ্গে বৈঠকের পর মন্ত্রী বলেন, রানা প্লাজার দুর্ঘটনার পর দেশের পোশাক শিল্প কারখানাগুলো কমপ্লায়েন্স নিশ্চিতে সক্ষম হওয়ায় যুক্তরাষ্ট্র সন্তোষ প্রকাশ করেছে। এদিকে জিএসপি সুবিধা পেলে বাণিজ্যিকভাবে খুব বেশি লাভবান না হলেও বিষয়টি বাংলাদেশের ভাবমূর্তি বাড়াতে সহায়ক হবে বলে মনে করেন মার্কিন রাষ্ট্রদূত। চলতি বছরের জুলাইয়ে নিরাপদ কর্মপরিবেশ ও শ্রম অধিকার ইস্যুতে বাংলাদেশের জিএসপি সুবিধা পুনর্বহালের সিদ্ধান্ত থেকে সরে এসে স্থগিতাদেশ বহাল রাখে যুক্তরাষ্ট্র। তবে তারপরও জিএসপি ফিরে পেতে কূটনৈতিক তৎপরতা চালিয়েছে বাংলাদেশ। পোশাক শিল্পের কর্মপরিবেশের উন্নয়নে মার্কিন শর্ত মোতাবেক নেওয়া হয়েছে বিভিন্ন পদক্ষেপও। মার্কিন রাষ্ট্রদূত সরেজমিনে বিভিন্ন কারখানা পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন। বাণিজ্য মন্ত্রণালয়ের বৈঠক শেষে তার সরকার বিষয়টি ভেবে দেখবে বলে আশ্বাস দেন। যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের জিএসপি সুবিধা না পেলে বাণিজ্যিকভাবে খুব একটা ক্ষতিগ্রস্ত হয় না, তবে এর জন্য ভাবমূর্তি সংকটে পড়তে হয়। বাংলাদেশ আগের চেয়ে কারখানাগুলোতে উন্নতি করেছে। সাম্প্রতিক সময়ে নিরাপত্তা বিষয়ে কাজ করছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র বাংলাদেশকে এ বিষয়ে সহায়তা করবে। সাক্ষাতে নভেম্বরে ওয়াশিংটনে অনুষ্ঠিত হতে যাওয়া টিকফা বৈঠক এবং টিপিপি চুক্তিতে বাংলাদেশের অন্তর্ভুক্তি সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। দুই দেশ সব বিষয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে বলে জানান বাণিজ্যমন্ত্রী। টিকফার সফলতা বাস্তবতা নির্ভর করে জিএসপি সুবিধা ফিরে পাওয়ার উপরে। আমার ধারণা জন্মেছে যে এবার টিকফা মিটিং এর পরে আমাদের যে স্থগিতাদেশ জিএসপির উপরে এটা আমরা ফিরে পাবো। সকল দিক থেকে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশ আমরা সবকিছু ব্যাপারেই আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করব। জিএসপি স্থগিত থাকলেও চলতি অর্থ বছরের প্রথম 5 মাসে যুক্তরাষ্ট্রের বাজারে 17% রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী। রানা প্লাজা ধসের পরে সানবির রূপাল, সময় সংবাদ, ঢাকা। মংলার পশুর নদীতে ডুবে যাওয়ার 14 দিন পর এমভি জিয়ারাজ কার্গো জাহাজ থেকে কয়লা উত্তোলন শুরু হয়েছে। সকালে মেসার্স ভাই ভাই স্যালভেজ নামে একটি প্রতিষ্ঠান কয়লা উত্তোলনের কাজ শুরু করে। প্রতিষ্ঠানটির ম্যানেজার মাহবুব হোসেন জানান, ডুবন্ত কার্গোটিতে থাকা প্রায় 510 মেট্রিক টন কয়লা উত্তোলন করতে 1 সপ্তাহেরও বেশি সময় লাগবে। এরপরই শুরু হবে কার্গো উদ্ধারের কাজ। গত 27 অক্টোবর পশুর নদীর জয়মণি ঘোল এলাকায় কয়লা বোঝাই জাহাজটি ডুবে যায়। বেসরকারি বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, উগ্র ধর্মীয় মৌলবাদী শক্তি সমতলের মতো পাহাড়েও সক্রিয়। তাই পাহাড়ি জনগোষ্ঠীর অধিকার আদায়ে এই শক্তিও অন্তরায় হয়ে দাঁড়ায়। জনসংহতি সমিতির নেতা মানবেন্দ্র নারায়ণ লারমার মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক আলোচনা সভায় তিনি কথা বলেন। মেনন বলেন, পার্বত্য চট্টগ্রামের সমস্যা রাজনৈতিক, প্রশাসনিক বা সামরিক উপায়ে এখানকার সমস্যা সমাধান করা সম্ভব নয়। আমাদের দেশের এক শ্রেণীর মানুষ রয়েছে যাদের চোখের দৃষ্টিতে তথাকথিত নিরাপত্তার চশমা রয়েছে। তারা সেই নিরাপত্তার চশমা থেকে আজকে পার্বত্য চট্টগ্রামের যে কোনো দাবিকে বিচ্ছিন্নতার দাবি বলে আদিবাসী শব্দের মধ্য দিয়ে বিচ্ছিন্নতার গন্ধ তারা খুঁজে বের করে। এখন কেবল বাঙালিকরণ প্রক্রিয়া নয়, এখন চলছে একই সাথে ধর্মীয়করণ প্রক্রিয়া। মুসলিম ইসলাম ধর্মের মসজিদ মাদ্রাসা এর পরিমাণ কত হিসাব করলে পাবেন না। হয়তো সমতলের একটি জেলাতেও এত মাদ্রাসা নেই। উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীরা উদযাপন করছেন শুভ দীপাবলি ও শ্যামা পূজা। হাজারো ভক্ত সহস্র প্রদীপ জ্বালিয়ে এই উৎসবে সামিল হয়েছেন। দীপাবলি উপলক্ষে সন্ধ্যায় রাজধানীর রমনা কালী মন্দিরে 1000 প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়। অশুভ ও অকল্যাণকরের প্রতীক অন্ধকারকে দূর করতে প্রদীপ জ্বালিয়ে দেবীর আরাধনা করা হয়। বিশেষ এই উৎসবে সনাতন ধর্মের অনুসারীরা পূর্বপুরুষের আত্মার শান্তি কামনায় প্রার্থনা করে থাকেন। ন্যায় প্রতিষ্ঠা করে অন্যায়কে বিতাড়িত করতে আলোক ধারার মাধ্যমে দেবীকে মর্তলোকে আহ্বান জানান ভক্তরা। মিয়ানমারের সাধারণ নির্বাচন অবাধ হলেও পুরোপুরি সুষ্ঠু হয়নি বলে মন্তব্য করেছেন দেশটির বিরোধী দলীয় নেত্রী অং সান সুচি।
নির্বাচনে তার দল এনএলডি সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে বলেও এ সময় জানান তিনি। নির্বাচন প্রত্যাশার চেয়েও ভালো হয়েছে উল্লেখ করে ভবিষ্যতে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচন পদ্ধতির আরও সংস্কার প্রয়োজন বলে মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক দলের প্রতিনিধিরা। এদিকে নির্বাচনের পর দুদিন পেরিয়ে গেলেও এখনও ধীর গতিতে চলছে ফলাফল ঘোষণা। সেই সঙ্গে পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশ করতে আরও কয়েকদিন সময় লেগে যেতে পারে বলে জানিয়েছে মিয়ানমারের নির্বাচন কমিশন। রোববার মিয়ানমারের ঐতিহাসিক সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ শেষে সেদিন রাত থেকেই শুরু হয় ভোট গণনা। এরপর 2 দিন পেরিয়ে গেলেও নির্বাচনের পূর্ণাঙ্গ ফল পেতে আরো কয়েকদিন লেগে যেতে পারে বলে দেশটির নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে এ পর্যন্ত পাওয়া হিসাবে মিয়ানমারের বিরোধী দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি এনএলডি নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছেন বলে জানিয়েছেন দেশটির গণতন্ত্রপন্থী নেত্রী ও দলটির প্রধান অং সান সুচি। সেই সঙ্গে নির্বাচন সুষ্ঠু না হলেও অবাধ হয়েছে বলেও এ সময় মন্তব্য করেন তিনি। সোমবার বিবিসিকে দেয়া নির্বাচন পরবর্তী এক বিশেষ সাক্ষাৎকারে এসব কথা বলেন সুচি। নির্বাচনে বিপুল সংখ্যক ভোটারের উপস্থিতির জন্য প্রথমেই আমি মিয়ানমারের জনগণকে অভিনন্দন জানাচ্ছি। যদিও বেশ কিছু জায়গায় ক্ষমতাসীন দলের হস্তক্ষেপ এবং ভোটারদের ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ আমরা পেয়েছি, সেক্ষেত্রে নির্বাচনটি অবাধ হলেও এটি পুরোপুরি সুষ্ঠু হয়েছে একথা কোনোভাবেই বলতে পারি না আমরা। এদিকে নির্বাচন প্রত্যাশার চেয়েও ভালো হয়েছে উল্লেখ করে ভবিষ্যতে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচন পদ্ধতির আরো সংস্কার প্রয়োজন বলে মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক দলের প্রতিনিধিরা। যদি প্রশ্ন করা হয় নির্বাচনটি অবাধ ও সুষ্ঠু হয়েছে কিনা, সেক্ষেত্রে আমরা বলবো পুরোপুরি নয়। তবে এ পর্যন্ত আমাদের যা পর্যবেক্ষণ তাতে এই নির্বাচনকে আমরা স্বচ্ছ ও গ্রহণযোগ্য বলতেই পারি। মিয়ানমারের পার্লামেন্টে নিম্নকক্ষের 440 আসনের মধ্যে ভোট হয়েছে 330টিতে এবং উচ্চকক্ষের 224টি আসনের বিপরীতে ভোট অনুষ্ঠিত হয়েছে 168টিতে। দেশটির সংবিধান অনুযায়ী উভয় পরিষদে বাকি আসনগুলো পূরণ করবে সেনাবাহিনীর সদস্যরা। সেক্ষেত্রে সরকার গঠন করতে হলে 2 পরিষদ মিলে এনএলডিকে পেতে হবে কমপক্ষে 330টি আসন। অন্যয় কর্মকার, সময় সংবাদ। অবশেষে 17 নভেম্বর বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে অংশ নিতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া ফুটবল দল। এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন আহমেদ। তিনি আরও জানান, দেশের সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় সন্তুষ্টি প্রকাশ করেছেন বাংলাদেশে সফররত ফিফার নিরাপত্তা কর্মকর্তা উইল ভ্যান রে। নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখার পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আশ্বাসের প্রেক্ষিতে ফিফা কর্মকর্তা সন্তোষ জানিয়েছেন বলেও মন্তব্য করেন বাফুফের সভাপতি। আজকে ফিফার সিকিউরিটি অফিসার উনি আসছেন, উনি এসে ফাইনাল চেক আপ করেছেন এবং চেক আপ করে উনি চেক করেছেন যে সবকিছু ঠিক আছে নাকি। মন্ত্রী সাহেব, আইজি সাহেব ওনারা আমাদের কোঅপারেশন দিচ্ছেন এবং ওইটি আলাপ করে গেল যে দের ইজ নো প্রবলেম, খেলার 17 তারিখে যেভাবে ফিক্সার ছিল ওইভাবেই হবে। সন্ধ্যার সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। রাজধানীর কচুক্ষেত চেকপোস্টে মিলিটারি পুলিশকে কুপিয়েছে দুর্বৃত্তরা। একজন আটক, পরিকল্পিত হামলা বলছে পুলিশ। রাজধানীর উত্তরা থেকে জিহাদি বই ও অস্ত্রসহ ধরা হলো জেএনবির 11 সদস্যকে। দেশের বিভিন্ন জেলায় যৌথ বাহিনীর অভিযানে আটক বিএনপি জামায়াতের আরো 615 নেতাকর্মী। টিকফা বৈঠকের পর জিএসপি ফিরে পেতে পারে বাংলাদেশ, আশাবাদ বাণিজ্য মন্ত্রী। বললেন আগামীতে সব বিষয়ে একসাথে কাজ করবে ঢাকা ও ওয়াশিংটন। 50 লাখ অভিবাসীকে বৈধতা দেওয়ার নির্বাহী আদেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আদালতের স্থগিতাদেশ। ওবামা তার ক্ষমতা বলে আবারও আদেশ দিতে পারবেন বললেন আইনজীবী। এবং নিরাপত্তা ব্যবস্থায় সন্তুষ্ট হয়ে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে 14 নভেম্বর দেশে আসছে অস্ট্রেলিয়া, জানালেন বাফুফের সভাপতি। দর্শক, এই ছিল সন্ধ্যার সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।